আমাদের আজকের এই ডিপ ডাইভে আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের হাতে একটি বিস্তারিত ক্লিনিক্যাল বিশ্লেষণ রয়েছে যা ব্যাখ্যা করে কিভাবে হোমিওপ্যাথিতে জিহ্বার লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করা হয়। আমাদের আজকের মিশন হল জিহ্বা কিভাবে শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের আয়না হিসেবে কাজ করে তা বোঝা, আর কিছু অবাক করা লক্ষণ আর তার পেছনের কারণগুলো উন্মোচন করা। চলুন বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। জিহ্বা মানে একটা সাধারণ অঙ্গ কিভাবে এত কথা বলতে পারে? বিষয়টা আসলেই কৌতূহলী উদ্দীপক, তাই না? দেখুন, হোমিওপ্যাথিক দর্শনে জিহ্বাকে বলা হয় সত্যের কণ্ঠস্বর বা ভয়েস অফ ইন্টিগ্রিটি। সত্যের কণ্ঠস্বর? হ্যাঁ, কারণ রোগী হয়তো তার কষ্টের কথা মুখে ঠিকভাবে প্রকাশ করতে পারে না বা হয়তো করতে চায় না, কিন্তু জিহ্বা তার জীবনী শক্তি এবং বিশেষ করে পরিপাকতন্ত্রের আসল চিত্রটা কিন্তু তুলে ধরে। আচ্ছা। মূলত 4টি জিনিস দেখা হয়: জিহ্বার রং, তার ওপরের প্রলেপ বা কোটিং, তার আর্দ্রতা ও গঠন, আর সবশেষে তার নড়াচড়া বা গতিবিধি। এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে উঠছে। যেমন ধরুন সাদা প্রলেপযুক্ত জিহ্বা, এটা তো আমরা অনেকেই দেখি। সোর্স অনুযায়ী অ্যান্টিমোনিয়াম ক্রুডাম ঔষধটির লক্ষণ হল দুধের মতো ঘন সাদা প্রলেপ। ঠিক। আর এর সাথে রোগীর মানসিক অবস্থাটাও নাকি খুব খিটখিটে থাকে, কেউ তার দিকে তাকালেও সে বিরক্ত হয়। একদম ঠিক বলেছেন। এই পুরু সাদা প্রলেপটা আসলে হজমের গোলযোগ নির্দেশ করে, মানে হয়তো অতিরিক্ত খাওয়ার ফলে এমনটা হয়েছে। কিন্তু যদি জিহ্বা সাদা হওয়ার সাথে সাথে শুকনো আর খসখসে হয়, তখন ঔষধটা হতে পারে ব্রায়োনিয়া অ্যালবা। ও, তাহলে শুধু প্রলেপ নয়, আর্দ্রতাও দেখতে হবে। হ্যাঁ, আর এর সাথে থাকে প্রচণ্ড জলপিপাসা এবং নড়াচড়া করলে কষ্ট বেড়ে যাওয়ার লক্ষণ। আবার দেখুন পালসেটিলার ক্ষেত্রে জিহ্বার শুকনো হওয়ার সত্ত্বেও রোগীর কোনো জলপিপাসা থাকে না। এটা একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। বাহ! এবার কিছু অদ্ভুত গঠনের কথায় আসি। আমি সোর্সে স্ট্রবেরি টাং বা স্ট্রবেরির মতো জিহ্বার কথা পড়ছিলাম। এটা কি? হ্যাঁ, স্ট্রবেরি টাং। এটা সাধারণত তীব্র জ্বরের ক্ষেত্রে দেখা যায়। যেমন বেলেডোনা ওষুধে জিহ্বাটি পাকা স্ট্রবেরির মতো টকটকে লাল, ফোলা আর চকচকে হয়ে যায়। টকটকে লাল? হ্যাঁ, কিন্তু সবচেয়ে নির্দিষ্ট লক্ষণগুলোর একটি হল রাস্টক্স ঔষধের ক্ষেত্রে। এখানে পুরো জিহ্বায় সাদা বা বাদামি প্রলেপ থাকলেও শুধুমাত্র ডগা বা অগ্রভাগটি একটা ত্রিভুজের মতো টকটকে লাল হয়। শুধু ডগাটা একটা ত্রিভুজের মতো? হ্যাঁ, আর এই লক্ষণটি রোগীর সার্বিক অস্থিরতার একটা প্রতিফলন। দারুণ। তাহলে এর মানে কি দাঁড়ায় যখন জিহ্বায় দাঁতের ছাপ দেখা যায়? ওটা আরেকটা জরুরি সংকেত। জিহ্বায় দাঁতের ছাপ থাকা মানে হল জিহ্বাটি ফুলে গেছে এবং এর পেশি শিথিল হয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা। এর সেরা উদাহরণ হল মার্কিউরিয়াস সোলিউবিলিস। এক্ষেত্রে জিহ্বাটি বড়, থলথলে আর ভেজা থাকে এবং তার সাথে প্রচুর লালা নিঃসরণ হয়। তাহলে তো জলপিপাসা থাকার কথা না? এখানেই তো মজাটা। অদ্ভুতভাবে জিহ্বা ভেজা থাকা সত্ত্বেও রোগী প্রচণ্ড জলপিপাসা থাকে। তাই নাকি? হ্যাঁ। এবার তাহলে জিহ্বার নড়াচড়ার বিষয়ে আসি। যেমন সোর্সে বলা হয়েছে ল্যাকেসিস ঔষধের কথা, যেখানে রোগী জিহ্বা বের করতে গেলে তা কাঁপে এবং নিচের দাঁতে আটকে যায়। হ্যাঁ, এটা স্নায়ুতন্ত্রের ওপর একটা গভীর প্রভাব নির্দেশ করে। আবার দেখুন, জেলসিমিয়ামে জিহ্বা কাঁপে ঠিকই, কিন্তু সেটা প্রচণ্ড দুর্বলতার কারণে। কারণটা আলাদা? কারণটা একদম আলাদা। এক্ষেত্রে জিহ্বাটি এত ভারী আর অবশ মনে হয় যে রোগীর কথা জড়িয়ে যায়। এই কার্যকরী লক্ষণগুলো রোগের গভীরতা বুঝতে সাহায্য করে। তাহলে সব মিলে যা বোঝা গেল, হোমিওপ্যাথিতে জিহ্বা শুধুমাত্র একটা অঙ্গ নয়, এটা আসলে রোগীর ভেতরের স্বাস্থ্যের একটা জীবন্ত মানচিত্র। একদম, আপনি ঠিক ধরেছেন। এই লক্ষণগুলো একা হয়তো যথেষ্ট নয়, কিন্তু যখন রোগীর সামগ্রিক চিত্রের সাথে মেলানো হয়, মানে তার মানসিক অবস্থা অন্যান্য শারীরিক কষ্টের সাথে মেলানো হয়, তখন এগুলো সঠিক ঔষধ নির্বাচনে ধ্রুবতারার মতো কাজ করে। আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। সোর্স বলছে জিহ্বা হল সত্যের কণ্ঠস্বর, কারণ এটি শরীরের অবস্থা নিয়ে মিথ্যে বলতে পারে না। আজকের যুগে যেখানে আমরা নিজেদের উপসর্গগুলোর শব্দ দিয়ে এত সুন্দরভাবে প্রকাশ করতে পারি, সেখানে শরীরের এই নীরব কিন্তু বস্তুনিষ্ঠ লক্ষণগুলো পর্যবেক্ষণ করার গুরুত্ব ঠিক কতটা।